আপনারা খবর শুনছেন দৈনিক সংবাদ বার্তা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের নতুন দর্শকেরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খবরের শুরুতেই জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। তৃণমূলের প্রার্থী তালিকায় অপারেশন ক্লিন, টিকিট অনিশ্চিত 40-42 বিধায়কের। ব্রিগেডের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী? ইউনূসের সব কর্মকাণ্ড বেআইনি, অপসারণের চেষ্টার অভিযোগ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের। পুশব্যাকের পরও ভারতে ফেরা, মুম্বাইয়ে ফের গ্রেফতার বাংলাদেশি মহিলা রাবেয়া নাসির মোল্লা, যাকে প্রায় 6 মাস আগে মীরা ভাইন্দর এলাকা থেকে আটক করে নিয়ম মেনে বাংলাদেশে পাঠানো হয়েছিল। সুপ্রিম নির্দেশ মেনে শুরু হচ্ছে এসআইআরের চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া। যুবসাথী প্রকল্পে বড় বদল, সেলফ অ্যাটেস্টেড না করলে বাতিল হতে পারে আবেদন। কনের পোষ্য কুকুরকে মারধর, সংঘর্ষে রক্তপাত, শেষমেশ বিয়ে বাতিল পাত্রীর। মুকুল রায়ের প্রয়াণে সর্বদলীয় শোক, বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি পুরনো ছবি শেয়ার করে লেখেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজ সেবামূলক কাজ স্মরণীয় হয়ে থাকবে। মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ রাজ্য রাজনীতি, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। রানাঘাটে গুলিবিদ্ধ ব্যাংকের নিরাপত্তারক্ষী, সার্ভিস বন্দুক থেকে গুলি ছোড়ার সন্দেহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামগুলি, এখন শুনে নিই এক এক করে বিস্তারিত খবরগুলি। তৃণমূলের প্রার্থী তালিকায় অপারেশন ক্লিন, টিকিট অনিশ্চিত 40-42 বিধায়কের। বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের ইঙ্গিত, 2026-এর লড়াইয়ে কাজের নিরিখ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই মূল মানদণ্ড করা হচ্ছে। নেতৃত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের রিপোর্ট কার্ড খতিয়ে দেখেই চূড়ান্ত তালিকা তৈরি করবেন। জানা যাচ্ছে, বর্তমান বিধায়কদের মধ্যে অন্তত 40-42 জনের টিকিট অনিশ্চিত। এলাকায় নিষ্ক্রিয়তা, গোষ্ঠীর দ্বন্দ্ব বা দুর্নীতির অভিযোগ থাকলে রেহাই মিলবে না। পাশাপাশি কয়েকজন হেভিওয়েট মন্ত্রীর আসন বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বয়স ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাদের তুলনামূলক নিরাপদ কেন্দ্রে সরানো হতে পারে এবং নতুন বা তরুণ মুখদের সুযোগ দেওয়া হতে পারে। দল বদল রোধেও সতর্ক রয়েছে নেতৃত্ব। সমাজের বিভিন্ন স্তর ও তরুণ প্রজন্মকে বেশি গুরুত্ব দিয়ে তালিকা সাজানোর প্রস্তুতি চলছে। রাজনৈতিক মহলের মতে, আগের নির্বাচনের অভিজ্ঞতা মাথায় রেখে এবার অনেক বেশি হিসেবি কৌশলে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চাইছে ঘাসফুল শিবির। ব্রিগেডের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী? বিধানসভা ভোটের আগে বাংলার রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা চিঠি, যেখানে উন্নয়ন, আইন শৃঙ্খলা, অবৈধ অভিবাসন ও রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সরাসরি বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে মার্চের প্রথম সপ্তাহ থেকে 294টি বিধানসভা কেন্দ্র ঘুরে পরিবর্তন যাত্রা কর্মসূচির প্রস্তুতিও নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। সূচনা পর্বে উপস্থিত থাকার কথা রয়েছে অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতার। চিঠির শুরুতেই দেবী কালীর বন্দনা করে মোদী দাবি করেন, গত 11 বছরে কেন্দ্রীয় সরকার জনকল্যাণমূলক প্রকল্পে জোর দিয়েছে এবং রাজ্য সরকারের সহযোগিতা না থাকলেও বহু প্রকল্পের সুবিধা বাংলার মানুষের কাছে পৌঁছেছে। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের নিরাপত্তা, অবৈধ অভিবাসন ও ভোট ব্যাংক রাজনীতি রাজ্যের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাপ্রসাদ মুখার্জির উল্লেখ করে নতুন দিক নির্দেশনার আহ্বান জানান এবং 2026 সালের মধ্যে উন্নত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যের কথা তুলে ধরেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই সরাসরি বার্তা রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক ও উত্তাপ বাড়াতে পারে। ইউনূসের সব কর্মকাণ্ড বেআইনি, অপসারণের চেষ্টার অভিযোগ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের। দীর্ঘ 1.5 বছর পর প্রকাশ্যে সরব হয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন দাবি করলেন, প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের একাধিক পদক্ষেপ বেআইনি ছিল এবং তাকে অপসারণের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল।
বাংলাদেশি সংবাদমাধ্যম সময়ের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন তার 2টি বিদেশ সফর বাতিল করা হয় এবং নির্বাচনের ঠিক আগে আমেরিকার সঙ্গে হওয়া শুল্ক চুক্তি সম্পর্কেও তাকে অন্ধকারে রাখা হয়, যা সাংবিধানিক প্রথার পরিপন্থী বলে তার দাবি। 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনাও স্মরণ করেন তিনি। বলেন, সেই রাতে পরিস্থিতি ছিল উদ্বেগজনক, তবে সে সময় তার পাশে দাঁড়ায় বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যারা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেয়। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সুসম্পর্কের কথাও উল্লেখ করেন শাহাবুদ্দিন। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির পদে বসেন এবং তার মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত বহাল রয়েছে। পুশব্যাকের পরও ভারতে ফেরা, মুম্বাইয়ে ফের গ্রেফতার বাংলাদেশি মহিলা রাবেয়া নাসির মোল্লা, যাকে প্রায় 6 মাস আগে মীরা ভাইন্দর এলাকা থেকে আটক করে নিয়ম মেনে বাংলাদেশে পাঠানো হয়েছিল, কিন্তু সাম্প্রতিক যাচাইকরণ অভিযানে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় তার উপস্থিতি ধরা পড়ে এবং পুনরায় তাকে আটক করে দেশান্তরিত করার আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে রাবেয়া দাবি করেন তিনি প্রায় 25 বছর মুম্বাইয়ে ছিলেন এবং সম্প্রতি বন পথে সীমান্ত পেরিয়ে ফের ভারতে প্রবেশ করেছেন, যদিও সেই দাবির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে গত 1 মাসে দক্ষিণ মুম্বাই থেকে আরও 2 বাংলাদেশি নারী 38 বছর বয়সী জুলেখা জামাল শেখ ও 30 বছর বয়সী বিলকিস বেগম সিরমিয়া আখতারকে একই অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ পরিসংখ্যার অনুযায়ী গত 3 বছরে বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে 1758 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার মধ্যে 1238 জনকে ইতিমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে এবং চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত 113 জনকে আটক করে 27 জনকে পুশব্যাক করা হয়েছে। সুপ্রিম নির্দেশ মেনে শুরু হচ্ছে এসআইআরের চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া। প্রথম পর্যায়ে প্রায় 250 জন বিচারক ডিজিটাল পোর্টালের মাধ্যমে 45 থেকে 50 লক্ষ ভোটারের নথি খতিয়ে দেখবেন। প্রতিটি বিচারকের জন্য আলাদা লগইন আইডি ও ওটিপি ব্যবস্থার মাধ্যমে প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের সিইও দফতর। পোর্টালের সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র ও বুথ ভিত্তিক পার্ট নম্বর নির্বাচন করলেই সিরিয়াল নম্বর সহ ভোটারদের তালিকা দেখা যাবে, যেখানে একদিকে থাকবে এনিউমেরেশন ফর্ম ও শুনানিতে জমা দেওয়া নথি, অন্যদিকে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার ও বিএলওর পর্যবেক্ষণ ও স্ক্রুটিনি রিপোর্ট। সব তথ্য যাচাই করে বিচারক অ্যাকসেপ্ট বা রিজেক্ট অপশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং মন্তব্য বক্সে কারণ উল্লেখ করবেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল কমিশন ও রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন এবং 250 জন বিচারককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে এনডিপিএস ও পক্সো আদালতের প্রায় 100 জন বিচারক রয়েছেন। স্বচ্ছতা বজায় রাখতে প্রতি জেলায় জেলা বিচারক, জেলা শাসক ও পুলিশ সুপারকে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিচারপতি তপব্রত চক্রবর্তী ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 সদস্যের আরেকটি কমিটি নজরদারির দায়িত্বে থাকবে। প্রশাসনিক মহলের মতে আদালতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুরু হওয়া এই পর্যায়েই এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যুবসাথী প্রকল্পে বড় বদল, সেলফ অ্যাটেস্টেড না করলে বাতিল হতে পারে আবেদন। রাজ্য সরকারের বাংলার যুবসাথী প্রকল্পে আবেদনের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনলাইনে ফর্ম জমা দেওয়ার আগে প্রতিটি নথির ফটোকপি নিজস্ব স্বাক্ষরসহ সেলফ অ্যাটেস্টেড করে তবেই পোর্টালে আপলোড করতে হবে। কর্তৃপক্ষের এই নতুন নির্দেশ অনুযায়ী আগে যেখানে শুধুমাত্র অরিজিনাল নথি স্ক্যান করে আপলোড করলেই চলত, আবেদন প্রক্রিয়া শুরুর 3-4 দিনের মধ্যেই সেই নিয়ম বদলে দেওয়া হয়েছে এবং এখন প্রতিটি ডকুমেন্টের নিচে আবেদনকারীর সই বাধ্যতামূলক করা হয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার মতো প্রয়োজনীয় নথির জেরক্স কপিতে সই করে তা স্ক্যান করে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হতে পারে। যারা প্রথম দিকে সেলফ অ্যাটেস্টেড ছাড়াই নথি আপলোড করেছেন তাদের ক্ষেত্রে এখনও সরকারিভাবে আলাদা নির্দেশ জারি হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে পোর্টালের পুরনো নিয়ম অনুযায়ী জমা হওয়া আবেদন সরাসরি বাতিল হওয়ার সম্ভাবনা কম। তবুও নিয়মিত লগইন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই বাংলার যুবসাথী প্রকল্পটি রাজ্য সরকারের তরফে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ হিসাবে চালু হয়েছে।
কনের পোষ্য কুকুরকে মারধর, সংঘর্ষে রক্তপাত, শেষমেশ বিয়ে বাতিল পাত্রীর। উত্তরপ্রদেশের ফাতেপুর জেলায় এক বিয়েবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পনের পোষা কুকুরের উচ্চস্বরে ডাকা ঘিরে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি, এমনকি লাঠি চেয়ার ছোড়াছড়িতে রক্তপাতের অভিযোগ উঠেছে। খাগা কোতনালী এলাকার একটি অতিথিশালায় ভোর রাতে ঘটনাটি ঘটে, যখন কুকুরের ডাকায় বিরক্ত হয়ে বরযাত্রীদের এক সদস্য তাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ কনেপক্ষ প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে কনেপক্ষের ৩ সদস্যের মাথায় গুরুতর চোট লাগে। পরে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। জানা গেছে, পাত্র সুমিত কেসরওয়ানি ও কনে আগে প্রেমের সম্পর্কে ছিলেন এবং কানপুরের আর্য সমাজ মন্দিরে বিয়েও করেছিলেন। পরে দুই পরিবারের সম্মতিতে ফাতেপুরের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এই ঘটনার জেরে কনে স্পষ্ট জানিয়ে দেন তিনি আর এই পরিবারে বিয়ে করতে চান না। শেষমেশ উভয় পক্ষ উপহার ও নগদ অর্থ ফেরত দিয়ে মীমাংসায় পৌঁছায়, যদিও থানায় কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। সামাজিক মাধ্যমে ঘটনাটি ভাইরাল হলেও তার স্বতন্ত্র সত্যতা যাচাই করা হয়নি। মুকুল রায়ের প্রয়াণে সর্বদলীয় শোক, বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি পুরনো ছবি শেয়ার করে লেখেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজ সেবামূলক কাজ স্মরণীয় হয়ে থাকবে এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেন। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লেখেন, মুকুল রায়ের মৃত্যুতে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক যুগের অবসান হল এবং সংগঠনের প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসেবে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। যদিও রাজনৈতিক টানাপড়েন ও দলত্যাগ বিরোধী মামলা অমীমাংসিত অবস্থাতেই রয়ে গেল। সব মিলিয়ে দুই রাজনৈতিক শিবিরেই মুকুল রায়ের প্রয়াণে আনুষ্ঠানিকতা ভেঙে উঠে এসেছে সর্বদলীয় শ্রদ্ধা ও স্মরণ। মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ রাজ্য রাজনীতি। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে রাজ্য রাজনীতিতে নেমেছে শোকের ছায়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠন গড়া থেকে প্রশাসনিক দায়িত্ব, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিজেপি নেতা দিলীপ ঘোষ শোক প্রকাশ করে বলেন, মুকুল রায় ছিলেন অভিজ্ঞ ও কৌশলী সংগঠক। তার রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা সকলেই স্বীকার করতেন এবং বিজেপিতে যোগ দেওয়ার সময় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছিল। রাজনৈতিক জীবনের শুরুতে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুকুল রায়। পরে রাজনৈতিক সমীকরণ বদলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং 2019 থেকে 2021 পর্যন্ত রাজ্যের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন, যদিও 2021-এর পর আবার তৃণমূলে ফিরে যান। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, রাজনৈতিক সিদ্ধান্ত ব্যক্তিগত হলেও ব্যক্তি হিসেবে তিনি পরিণত নেতা ছিলেন। গত 2-3 বছর ধরে অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন মুকুল রায়। তার প্রয়াণে রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন শিবির থেকে উঠে এসেছে শ্রদ্ধা ও সমবেদনার বার্তা। রানাঘাটে গুলিবিদ্ধ ব্যাংকের নিরাপত্তারক্ষী, সার্ভিস বন্দুক থেকে গুলি ছোড়ার সন্দেহ। নদিয়ার রানাঘাটে চাঞ্চল্যকর ঘটনায় গুলিবিদ্ধ হলেন ব্যাংকের টাকা বহনকারী সংস্থার নিরাপত্তারক্ষী মোশাররফ হোসেন মণ্ডল। রবিবার দুপুরে শীতলাতলার একটি বেসরকারি ব্যাংকে টাকা জমা দিয়ে গাড়িতে ওঠার সময় হঠাৎই তার পেটে গুলি লাগে এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিক তদন্তে রানাঘাট থানা পুলিশের অনুমান, অসাবধানতাবশত গাড়ির সিটে রাখা তার সার্ভিস বন্দুক থেকেই গুলি ছিটকে বেরিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রথমে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।